আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দেওয়ার চক্রান্ত হচ্ছে, তখন নিউ ইয়র্কের মাটিতে বঙ্গবন্ধুকে সবার ঊর্ধ্বে তুলে ধরে আয়োজন করা হচ্ছে বইমেলা। এর প্রেক্ষাপটটা কি? কেন এই সময়ে এই আয়োজনটি হলো? ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং আমার সাথে আজকে আমাদের সহযোদ্ধা রয়েছেন। আমি এই প্রোগ্রামটি আয়োজন করার সাহস পেয়েছি। আমাদের মাঝে শক্তিশালী, কমিটেড, সাহসী অনেক আয়োজক সংগঠক রয়েছে। এখন আমি বলতে চাই যে কেন আমরা এই বঙ্গবন্ধু বইমেলাটি এই সময় আয়োজন করলাম। সেটা আপনি উল্লেখ করেছেন, বাংলাদেশে একটা অবৈধ সরকার, মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, মৌলবাদী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার জন্য প্রকাশ্যে ডিক্লার দিয়েছে। ডক্টর ইউনূস যখন আমেরিকা এসেছিল, ভয়েস অফ আমেরিকার সাথে ইন্টারভিউ বলেছিল যে আমরা সেট বটন পুশ করে অতীতকে সব মুছে ফেলবো। সে এক্স্যাক্টলি তাই করছে। বঙ্গবন্ধুকে অস্বীকার করা হচ্ছে, বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙা হয়েছে, ৭১কে অস্বীকার করা হচ্ছে। তারা বলছে জুলাইয়ে তাদের নতুন স্বাধীনতা। বাংলাদেশ বা যে কোনো দেশ তো একবারই স্বাধীন হয়। তা আমরা এত কষ্টের বিনিময়ে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে 200,000 মা বোনের সম্মানের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যেভাবে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই জানেন, সেই ক্ষমতায় বসেই আমাদের সেই বঙ্গবন্ধুর ৬ মাসের ভাষণ, ৭ মাসের ভাষণ, তারপরে কি ওনার যে মৃত্যু দিবস, শোক দিবস ১৫ই আগস্ট, তারপরে জাতীয় জাদুঘর বলতে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধুর নিজস্ব বাড়ি, যেখানে স্বাধীনতার সম্পূর্ণ আয়োজন করা হতো, সেগুলো একটার পর একটা ভেঙে বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার সমস্ত ষড়যন্ত্র তারা করেছিল, এবং সেগুলো তারা বাস্তবায়িত করেছিল। তো এখন সুস্পষ্ট যে ডক্টর ইউনূস নিজে স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, সে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, যার ফলে যে মহান নেতা ১৩টি যৌবনের ১৩টি বছর জেল খেটেছেন, দুবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে আপোষ করেননি, সেই ব্যক্তিকে অস্বীকার করা। সাধারণত সারা দেশেই নিয়ম আছে, সারা বিশ্বে নিয়ম আছে, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, সেই দেশের স্বাধীনতা দিবসে সরকার প্রধান বক্তৃতা দেন, সেখানে জাতীয় নেতৃবৃন্দকে স্মরণ করেন। এবার যখন ইউনূস বক্তৃতা দেয় এবং সেখানে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মূল্যায়ন করেনি, বঙ্গবন্ধুর নাম একবার উচ্চারণ করেনি। তারপরে আরেকটু ব্যাপার যে স্বাধীনতা দিবসে কোনো রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান বিদেশে যায় না, সেদিন সে বিদেশে গিয়েছে, অর্থাৎ ২৬শে মার্চও সে উদযাপন করতে চায় না। তো এর প্রেক্ষাপটে আমরা নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর স্মরণে, বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করার জন্য, তার সম্মান পুনঃস্থাপনের জন্য নতুন প্রজন্মের মাঝে, বর্তমান সমাজের মাঝে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য এই বইমেলাটি আয়োজন করেছি। এখন প্রশ্ন উঠতে পারে, নিউ ইয়র্কে তো আরেকটি বইমেলা ছিল, আমি সেই বইমেলার সাথে জড়িত ছিলাম ৩৬ বছর আয়োজনে, তো কেন আমি সেখান থেকে প্রতিবাদে পদত্যাগ করে আমি এই বইমেলার সাথে সংযুক্ত হলাম, এই বইমেলা আয়োজনে আমি অংশগ্রহণ করছি? তার কারণটা হলো, ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের সাথীদের অ্যাক্টিভিটি, কথাবার্তা অতীত ইতিহাসে প্রমাণ হয় এই সরকার বঙ্গবন্ধু বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের বিরোধী। তারা যে কাজটি বাংলাদেশে এখন করছে, এক কথায় বলা যায় রাজাকার, ৭১-এ যে কাজ করেছিল রাজাকাররা, এই সরকারের সমর্থকরা শুধু ৭১-এর মতোই কাজ করছে না, সেই ৭১-এর রাজাকারের চেয়েতেও শতগুণ বেশি বাংলাদেশ বিরোধী, মানবতা বিরোধী, বাংলা ভাষা সংস্কৃতির বিরোধী, বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে তারা কাজ করছে। এদেরকে আমি সহ আমরা
ইউনূসকে বলি একজন রাজাকার প্রধান, অর্থাৎ তার যারা সাপোর্ট রাজাকার প্রধান হিসাবে বাংলাদেশে সেই মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করছে। পাকিস্তান আমাদেরকে যুদ্ধের সময় বিরোধিতা করেছিল, আমাদের অত্যাচার করেছিল, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেই পাকিস্তানের পক্ষে ইউনূস সরকার এবং ইউনূসের সঙ্গে সাথীরা কাজ করছে। এই জন্য ইউনূসকে বলি আমরা রাজাকার বলি। তো সেই রাজাকারের যারা সমর্থক তাদেরকেও আমরা রাজাকার বলি। এই জন্য প্রবাসে যে একটি বইমেলার প্রতিষ্ঠান ৩৪ বছর যাবৎ বইমেলা আয়োজন করেছিল, তাদের ভিতরে এই ইউনূসের সমর্থকের সংখ্যা বেশি। তারা প্রকাশ্যেই বলে যে আমরা ইউনূস সরকারের সমর্থক। কিছুদিন আগে নিউ ইয়র্কে তাদের বইমেলা উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে তাদের নেতৃবৃন্দ বলেছে, গর্ব করে বলেছে যে আমরা ইউনূসের সমর্থক, কিন্তু আমরা মুক্তিযুদ্ধেরও পক্ষে। তো এটা একটা প্রতারণা। যে ঘটনা বাংলাদেশে গত ৯ মাসে ঘটেছে, সেখানে সমস্ত অ্যাক্টিভিটি বাংলাদেশের বিরুদ্ধে। গত ৫০ বছরে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে সমস্ত প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সেই অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নতি, বাঙালি ভাষা সংস্কৃতির বিকাশ, নেতৃবৃন্দের অবদান স্বীকার করে বিভিন্ন প্রোগ্রাম, এগুলো সবই ধ্বংস করে তারা বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানিয়েছে, রাজাকারদের দেশ বানিয়েছে রাজাকার সরকার। তো তাদেরকে যারা সমর্থন করে প্রকাশ্যে, অ্যাক্টিভিটিতেও আছে, সাংবাদিক সম্মেলন করে বলে আমরা ইউনূসের সমর্থক, তো তাদেরকে আমরা রাজাকার বলবো না কি বলবো? অন্য কোনো ভাষায় তাদেরকে ক্যারেক্টারাইজ করা যায় না। তো সেই জন্যই আমি এখনই শেষ করছি আমার সেগমেন্ট। সেই জন্যই আমরা আমাদের বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এই বইমেলার আয়োজন করেছি। এটার নাম দিয়েছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা। এবং আমাদের যথেষ্ট সমর্থক রয়েছে এবং তারা উৎসাহ নিয়ে কাজ করছে। আমরা প্রমাণ করতে চাই যে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশে বঙ্গবন্ধুর স্মৃতি অবদান কেউ মুছে ফেলতে পারবে না। আমরা এখানে বইমেলার মাধ্যমে, বইয়ের মাধ্যমে ইতিহাসের আমরা প্রতিষ্ঠা করব এবং সবাইকে জানাবো যে বঙ্গবন্ধু বাংলাদেশ একই কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। রওশন আরা নিপা, আপনাকে যে প্রশ্নটি করব আমি এখন, সেই প্রশ্নটি ডক্টর নুরুন নবী আপনার কাছেও রাখতে চাই। রওশন আরা নিপার কাছ থেকে শুনে আপনার কাছেও আমি এটার ব্যাপারে আপনার উত্তর জানতে চাব। আপনারা দুই প্রজন্মের মানুষ। নবী ভাই, আপনি নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন, আপনি বীর মুক্তিযোদ্ধা। রওশন আরা নিপা মুক্তিযুদ্ধ হয়তো দেখেনি, তিনি হয়তো ওই সময় ৭১ তার জন্ম, ৭১ প্রজন্ম সম্ভবত। বয়স বলে দিচ্ছি না আপনার আমি, কিন্তু আপনাকে আনমিউট করতে হবে। রওশন আরা নিপা। হ্যাঁ, আমি বলছিলাম আমার ৭১ জন্ম, এটা কোনো সমস্যা নাই, বয়সটা বাড়াতে চাই। তো আমরা গত ১৫-১৬ বছর আওয়ামী লীগের এই শাসন আমলে আমরা ৩ মেয়াদে দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক মেলা হয়েছে, অনেক ভাস্কর্য নির্মিত হয়েছে, সিনেমা হয়েছে, নাটক হয়েছে, কি না হয়েছে। বঙ্গবন্ধুকে অনেকেই বলেন যে বঙ্গবন্ধুকে একটা রাজনৈতিক একটা আইকন না, তাকে এই আইকনকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যে কারণে ৫ই আগস্টের পরে আমরা দেখেছি কিভাবে করে হামলা হয়েছে, এরকমটা অনেকেই মনে করেন। এখন নতুন করে এই আয়োজন একটা ভিন্ন প্রেক্ষাপটকে আনবে বলে আপনাদের মনে হয়? আচ্ছা, ধন্যবাদ সুলতানা রহমান। আপনি ঠিকই বলেছেন যে আমরা দুই প্রজন্মের, এবং আমি প্রথমেই আমার সমস্ত শ্রদ্ধা এবং সালাম জানাই ডক্টর নুরুন নবীর মতো মানুষ, আজীবন যিনি মুক্তিযোদ্ধা, এই অর্থে যে তিনি তার যৌবনে যুদ্ধ করেছেন, এবং এই যে সময়টা, সেই সময়ে তার এই বয়সে তার ক্লান্তিকর চেহারার দিকে তাকালে আমার অনেক মায়া হয়। আমার মনে হয় যে আমি আরেকটু কিছু কেন তাকে হেল্প করতে পারি না, কিন্তু তিনি মাথার উপরে আছেন বলেই আমরা মাত্র ২ সপ্তাহের একটা প্রস্তুতি, একদম ২ সপ্তাহ লিটারেলি।
পাবো। আমি দান কিন্তু আপনি এমন একটা বিষয় বললেন যে আমি আমার নিজের ফিলিংসটা না বলে পারছি না। সেটি হচ্ছে যে নবী ভাইয়ের মতো যারা মুক্তিযোদ্ধা আছেন, এখনো আমাদের মাথার উপরে আছেন, আমি তাদেরকে বলি খবরদার মারা যেয়েন না কিন্তু এখন। এখন মারা যাওয়ার সময় না। আপনারা মাথার উপরে আছেন, এটা একটা ভরসা। আমরা একটু ঘুরে দাঁড়াই, তারপরে মারা যেয়েন। যেতে তো হবে, কিন্তু এখন সময় হয় নাই। না, একদম না। থ্যাংক হ্যাঁ, ইউ। আল্লাহকে বলে একটু সময়টা বাড়িয়ে নিয়েন। এখন সময় কারণ হয়নি হচ্ছে কিন্তু। আমাদের যুদ্ধটা শিখতে হবে। আমরা তো ওই সিচুয়েশন, ওই শেখার জায়গাটা আমাদের নাই। তো আমরা শিখছি এবং আমরা হয়তো একদিন অবশ্যই তাদেরকে অবসর দিতে পারবো। সেই প্রত্যাশা আছে যে তারা বসে থাকবেন, আমরা কাজ করব। একদিন হয়তো সেই সময় আসবে। কারণ যুদ্ধটা লম্বা হবে। আর আমি একটা শব্দ কয়দিন আগে ফেসবুকে দিয়েছেন, নবী ভাই অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন যে এখন যুদ্ধের সময় এবং হচ্ছে এইখানে নিরপেক্ষ থাকার কোনো জায়গা নাই। যুদ্ধে আপনার দুটো পক্ষ। যেমন নবী ভাই খুব চমৎকার ভাবেই বলেছেন যে ওই পক্ষের যে একটা মিক্স ভাব। আমি এই কথাটা এই কারণেই বলছি, আপনি যেটা নিজে উল্লেখ করলেন যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমরা ওখানে জায়গা পাইনি। যেমন ধরেন আমি একজন ফিল্ম মেকার হয়েও কোনোদিন অনুদান বা কোনো সাপোর্ট পাইনি। কারণ ওই যে একটা চামচামি, ওই যে বাণিজ্যের যে ভিড় থাকে, সেই ভিড়ে প্রকৃত মানুষগুলো জায়গা পায়নি। কিন্তু তারা করেছে তাদের ধান্দা। আপনি একদম পারফেক্টলি শব্দটা ব্যবহার করেছেন, বাণিজ্য এবং তাদের প্রফিটের জন্য যারা কাজ করেছে এতদিন এবং এখন নাই। সেই জায়গা থেকে সময় কিন্তু চেনায় যে কে প্রকৃত মুক্তিযোদ্ধা। আর সেই সময় কিন্তু এই যে গত 10 মাসে আমরা আমাদের প্রকৃত বন্ধুদেরকেও কিন্তু খুঁজে পেয়েছি। সবচেয়ে বড় কথা যে আপনি যেমন একটা অন্ধকার সময় বললেন, তেমনি আমি এই অন্ধকারের সুড়ঙ্গের শেষে আলোটাও দেখব। কারণ হচ্ছে এই আলোতে আমি প্রকৃত বন্ধু চিনেছি, প্রকৃত দেশপ্রেমিক চিনেছি, প্রকৃত মানুষ চিনেছি, যারা হচ্ছে বাংলাদেশকে, আমার মনে হয় যে এইটা একটা খুব খাঁটি একটা নিখাদ একটা গোষ্ঠী দাঁড়ালো, যেটা হয়তো 1971 সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছেন তারাই তো সেই দেশপ্রেমিক, রাইট? তারাই তো সেই খাঁটি সোনা ছিলেন। আরো একটা সেই যুদ্ধের ফরম্যাটটা হয়তো একটু ডিফারেন্ট, কিন্তু এই যুদ্ধেও কিন্তু আমরা প্রকৃত দেশপ্রেমিকটা চিনলাম। আর যেটা আপনি বলছেন যে এই যে এই আরেকটা বই মেলা, সেটার কথা নবী ভাই যেমন বলল, আমিও তেমনি বলতে চাই, বর্ণচোরাকে আমরা খুব ভয় পাই। আমি খুব ভয় পাই আসলে। যার আপনার কিছু স্বাভাবিক সময় থাকে যখন আপনি নিজেকে না চিনলেও পারেন, তখন আপনার বঙ্গবন্ধুকে বলার দরকার নাই, রাইট? সেটা আপনার অন্তরে থাকলো বা সেটা আপনি লালন করলেন, বাসার মধ্যে থাকলেন, নীতির জায়গায় থাকলেন, কিন্তু কিছু কিছু সময় আপনাকে প্রকাশে আসতে হয়, ওই লড়াইটা করতে হয়। তো সেই লড়াইয়ে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা অনেকের সহযোগিতা, এখানে আমি একজন ছোট্ট কর্মী, মাথার উপরে নবী ভাই আছেন, মাথার উপরে লুৎফুন্নাহার লতা, আরো অনেক, আমি গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া, এরকম আমি অনেক নাম, আমি হয়তো এই মুহূর্তে সবগুলো বলতে, অ্যানি ফেরদৌস, আরো অনেকেই। তো এই যে মানুষগুলো যেভাবে দিনরাত পরিশ্রম করছে, এবং তাজুল ইমাম ভাই আরেকজন মুক্তিযোদ্ধা, যিনি এই যে এখনো রাত জেগে উনি পোস্টার বানাচ্ছেন। তো এই যে কাজগুলো আপনারা দেখছেন, তাজুল ভাই এই যে কাজগুলো করছে, তো এই জায়গা থেকে সকলের ওই জায়গা থেকে আমরা এটা করতে পারছি। এবং এই যে সময়টা আমার কাছে মনে হচ্ছে এটাই সঠিক সময় এই কাজটা করার জন্য। একটা দুঃসময় আর বঙ্গবন্ধুর কথাটা হচ্ছে আমি একটু বলতে চাই যে জাতি তার অরিজিন না জানে, মানে পৃথিবীর সব দেশ তার একেবারে যে গোড়াটা, শিকড়টা, সেইটাকে সমুন্নত রেখে তারপরে সে অন্য কিছুর উপরে ধাবিত হয়, বা তার আত্মপরিচয়। এখন বঙ্গবন্ধু আমার আত্মপরিচয়, বঙ্গবন্ধু শুধু আমার না, টোটাল বাঙালি জাতির, সেই বাঙালি জাতি যাকে উনি একটা স্বাধীন দেশ দিয়েছেন। যেটা নবী ভাই খুব চমৎকার বললেন যে ওনার যৌবনের 13 বছর শুধু জেলে খাটেননি, মৃত্যুর মুখ থেকে বারবার উনি ফিরে এসেছেন। জীবনে ওনার কিছু চাওয়া ছিল না, তার পরিবার পরিজন থেকে দূরে থেকে একটা স্বাধীন দেশ দিয়েছিলেন। এবং সেই স্বাধীন দেশ, যেই স্বাধীনতার কারণে সারা পৃথিবীতে আমি নিজেকে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচিত, এবং আমার গর্বের জায়গাটা, আমার একটা আইডেন্টিটিকে আমি সেট করতে পেরেছি। এখন এই আইডেন্টিটিকে যদি আমি সমুন্নত রাখতে পারি, তাহলে তো আমার কোনো পরিচয় থাকলো না।
আমার আত্মপরিচয়টার জায়গা সেটা শুধু আমার জন্য না, কিন্তু আমার পরবর্তী প্রজন্মের জন্য। দেখেন, আমি এখন নিউ ইয়র্কে থাকি, আমি এখন আমেরিকার একটা এই দ্বৈত একটা জাতীয়তাবোধের মধ্যে আছি। আমার পরবর্তী প্রজন্ম, বিশেষ করে এই বাইরের দেশে যারা আছে, তাদের জন্য কিন্তু এটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা আমার দেশের ইতিহাস জানে না, তারা আমার দেশের অরিজিন জানে না। আমরা যারা মেইন স্ট্রিমে কাজ করি, তারা বড় বড় জায়গায় একটা জিনিস কিন্তু খুব দেখি, যে যদি আপনার নিজস্ব পরিচয়টাকে আপনি সমুন্নত না রাখতে পারেন, অন্যরাও আপনাকে সম্মান করে না। তাহলে আমার ওই পরিচয়টা আমার পরবর্তী প্রজন্মের কাছে যে পৌঁছে দেওয়া, সেই কাজটার জন্য আমরা কিন্তু প্রবাসে এই যে এত বড় যজ্ঞটা, বা যেটা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা শুরু করেছি, এবং আমার মনে হয় নবী ভাইদের সাথে থেকে আমরা একটু কাজের ভাগ নিচ্ছি। আমাদের দায়িত্ব হবে পরবর্তী একটা প্রজন্মকে আবার তৈরি করে যাওয়া। এই যে লিগাসিটা, এইটাকে আমরা ধারণ করব। এবং আপনার যে প্রথম প্রশ্নটা একটু আগে ছিল, যে আমাদের এই বই মেলায় শুধু বই থাকছে কিনা, এই বই মেলার অসংখ্য আয়োজন থাকছে, বই তো থাকছেই, স্টল, এর বাইরে আমাদের সেমিনার হচ্ছে, বঙ্গবন্ধু এবং বই নিয়ে আলোচনা হচ্ছে, নতুন বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে, কবিতা থাকছে, গান থাকছে, এবং একটা চলচ্চিত্র, একটা প্রদর্শনী থাকছে, একটা বাঞ্চ অফ চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। তো আমাদের আমি একটু বলে দিতে চাই এই মেলাটি হচ্ছে শনিবার এবং রবিবার জয়া হলে, তাই তো? এক্স্যাক্টলি 63 108 উডহেভেন বুলেভার্ড, রাইট, নিউ হ্যাঁ, ইয়র্ক। একদম। আমাদের আগামী 24 এবং 25, যেটা আমাদের একটা লং উইকেন্ড আছে, সেখানেই হচ্ছে। এবং এটা জয়া হল, আমরা জানি যে একটু ডিফারেন্ট জায়গা, উডহেভেন ব্লুবার্ড, বাট এখানে কমিউনিকেশনটা কিন্তু খুব ভালো, ট্রেন এবং বাসের কমিউনিকেশন খুবই ভালো। যে কেউ জাস্ট একটু গুগল ড্রাইভ সার্চ করলে, এবং আমরা অনেক পোস্টারের মধ্যে লোকেশনটাও দিয়ে দিচ্ছি, তো ওখানে পৌঁছে যাবেন। আমরা আশা করছি আমরা আমি আবার জয়া হলের ঠিকানা বলার সময় বলে দিই, কুইন্স মলের পাশে। একদম একটা বলেছেন। That's a good point. হ্যাঁ, কুইন্স মল সবাই চিনে। থ্যাংক ইউ সুলতান। এটা হচ্ছে সাংবাদিকের কাজ। যে কুইন্স মল সবাই চিনে, ওখানে গেলেই আসলে থাকবার। আমি একটা জিনিস আবেদন জানান, যারা দেখছেন এখানে, বিশেষ করে নিউ ইয়র্কে যারা আছেন, নিউ ইয়র্কের আশেপাশে, পেনসিলভেনিয়া, নিউ জার্সি বা আশেপাশে যারা আছেন, আপনারা এই লং উইকেন্ডটাকে, আপনাদের ছুটির দিনটাকে উপভোগ্য করতে এবং অর্থবহ করতে আপনার পরিবার পরিজন নিয়ে আসেন, বঙ্গবন্ধুকে শুধু না, আমার দেশের সাহিত্য সংস্কৃতির সাথে পরিচিত ঘটাতে। কোনো বিদেশ থেকে, অন্য দেশ থেকে কোনো লেখক, কবি, শিল্পীরা কি আসছেন? আমরা তো জানি যে মাত্র 2 সপ্তাহে আয়োজন শুরু করেছি। আমরা বেশি লোককে যোগাযোগ করতে পারিনি, কিন্তু তারপরে লন্ডন থেকে আসবেন। আর আমরা আমেরিকার সমস্ত স্টেট থেকে লোক আসবে, কানাডার থেকে লোক আসবে। লিস্টে যে সমস্ত লোকের নাম দেখেছেন, লেখক, কবি, সাহিত্যিক, এরা বিভিন্ন স্টেটের, কানাডার এবং ইংল্যান্ডের। সোফার বাংলাদেশ থেকেও আমরা কোনো অতিথিকে আনতে পারিনি, কিন্তু এমনি যারা এখানে অন্য কাজে এসেছেন তারা অংশগ্রহণ করবেন। আমরা প্রচুর সমর্থন পাচ্ছি। তো আমার টার্ন যদি হয়, আমি তাহলে একটু বলি। সেটা হলো, এই বইমেলাটা আয়োজন করতে এসে আমি কিছু খাঁটি সোনার সন্ধান পেয়েছি, এবং তাদের সাথে কাজ করে আমি এই বয়সে আমি উৎসাহিত বোধ করছি। আমার মনে হয় যে আমি বোধহয় তাদের বয়সেরই একজন কর্মী। এটা একটা আমার নতুন ডিসকভারি। তো আশা করি আমাদের এই আন্দোলন চলবে। বাংলাদেশে যে কাজগুলো করা যায় না, আমরা প্রবাসে সেই কাজটা করতে পারি। তো আমাদের এই বইমেলায় এত অল্প সময়ে 18টি বইয়ের স্টল থাকবে। বাংলাদেশ থেকে এসেছে, এখানে বিভিন্ন স্টল থাকবে। বাকিগুলোর কথা তো নিপা উল্লেখ করেছে। তো আমরা আরেকটা কথা বলি, আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার আমরা ঘোষণা করব। এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা এবং নবীজিনাত সাহিত্য পুরস্কার। আমাদের পরিবার এটাকে স্পন্সর করবে যতদিন বইমেলা চলবে, আমাদের পারিবারিক ফাউন্ডেশন থেকে। তা আমরা অলরেডি একজন কি বলে উইনারকে সিলেক্ট করেছি, সেটা
সারপ্রাইজ আমরা উল্লেখ করব শনিবার দিন অনুষ্ঠানের শেষের দিকে। তো এটা আমরা কন্টিনিউ করব, এবং এই পুরস্কারের ক্রাইটেরিয়া হলো যে ব্যক্তির আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন থাকবে লিটারেচারের রিলেটেড টু বঙ্গবন্ধুর লাইফ অ্যান্ড ফিলোসফি। ইংরেজিতে যদি বলতে পারি তাহলে আরো বোধহয় সুবিধা হয়, যে দিস অ্যাওয়ার্ড উইল বি awarded to a person who will have outstanding contribution in literature related to life and philosophy of Bangabandhu, liberation war and Bengali language and culture. এই বিষয়ে যার লাইফ টাইম অ্যাচিভমেন্ট থাকবে তাকে আমরা এই পুরস্কারটি দেব। তো আমরা ক্যাম্পেইন করছি, যদিও দেরিতে শুরু করেছি, কিন্তু প্রচুর সাড়া পাচ্ছি। মাস মিডিয়াতে অস্ট্রেলিয়া, জাপান থেকে সমর্থন পাচ্ছি, ইউরোপ থেকে, কানাডা থেকে তো বিরাট ডেলিগেশন আসবে। তো সব কিছু মিলে আমরা খুব উৎসাহী, এবং এটা সম্ভব হতে যাচ্ছে আমরা ডেডিকেটেড। আমি যে বললাম যে আমরা খাঁটি সোনার কিছু আমরা কর্মদক্ষ লোক পেয়েছি, যাদের 200% কমিটমেন্ট টু বাংলাদেশ লিবারেশন ওয়ার, বঙ্গবন্ধুর প্রতি। আশা করি একটা ঐতিহাসিক যাত্রা আমরা শুরু করেছি। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনি এরকম একজন নোবেল লরেটের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। আমাকে বলে যে আপনি তো জীবনে অনেক কিছু করেছেন, আপনি মুক্তি সংগ্রামে কর্মী ছিলেন, মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, আপনাকে বলা হয় আজীবন মুক্তিযোদ্ধা। তো এই সমস্ত অর্জন করার পরেও কেন একজন নোবেল লরেটের বিরুদ্ধে আপনি লড়তে যাচ্ছেন? আপনার কি ভয় হয় না যে আপনার এই সমস্ত অর্জনগুলো ধ্বংস হয়ে যাবে? আমি বললাম এটা না, ঠিক তার উল্টো, যে আমার মতো একজন সাধারণ মানুষ, একজন শান্তির নোবেল লরিয়েট, যে আসলে সে যে একজন ভণ্ড অশান্তির দূত, সেইটাকে আমি চ্যালেঞ্জ করার জন্য ইউনূস সরকার বিরোধী আন্দোলনে নেমেছি। এবং আমি সৌভাগ্যবান, নিউ ইয়র্কে আমরা শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক লাইক নসনা রিপা, আপনার মতো আমরা এই ধরনের খাঁটি সোনা পেয়েছি, যাদের কে সমন্বয় করে আমরা একটা সংগঠন করেছি ৭১-এর প্রহরী। এখানে দলীয় লোক নাই, সবই হলো মুক্তিযুদ্ধের চেতনায় কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রফেশনাল লোকজন। তো আমরা আশা করব এই ৭১-এর প্রহরীর নেতৃত্ব হলো এই বইমেলার আয়োজন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার আয়োজন। আমরা ভবিষ্যতে এই সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি এই সুযোগে ট্রাই স্টেট এরিয়ার সমস্ত বাঙালি ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আবার আমি তাদেরকে সাবধান করছি, আপনারা প্রতারণার শিকার হবেন না। যারা বলে যে আমরা ইউনূসের সমর্থক কিন্তু আমরা মুক্তিযুদ্ধের লোক, এটা একটা প্রতারণা ছাড়া আর কিছু না। ৯ মাসে যে ঘটনাগুলো আমরা দেখলাম, ইউনূস সরকার এবং সে নিজে মুক্তিযুদ্ধ বিরোধী তার যে ভূমিকা, সেখান থেকে যারা বলে যে সে ইউনূস সরকার তার সমর্থকরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়, এর চাইতে মিথ্যাচার আর কিছু হবে না। এবং যারা তাদেরকে সমর্থক করে প্রবাসে এবং দেশে, তারা মুক্তিযুদ্ধের লোক বলে দাবি করলে আমরা যদি বিশ্বাস করি, আমরা সেই জুলাইয়ের যে ছাত্র আন্দোলনের প্রতারণার শিকার হয়েছিলাম, আবার আমরা সেই প্রতারণার শিকার হব। কাজে প্রবাসী ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা প্রতারণার শিকার হবেন না। ইউনূস এবং তার সরকার, তার সমর্থকরা সত্যিকারে ৭১-এর রাজাকার চাইতেও ভয়ঙ্কর। তারা দেশটাকে বিক্রি করে দিয়েছে। আমাদের তো আর কিছু নাই, পোর্ট দিয়েছে, একটা আইল্যান্ড দিয়েছে, ২৭০ মাইল আমাদের বর্ডার আর একটা বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। ভাষা, সাহিত্য, সংস্কৃতি বন্ধ করে এখন কায়েদ আজমের উর্দুতে গান বাজনা হয়, কায়েদ আজমের জন্মবার্ষিকী উদযাপন হয়। তাহলে বাংলাদেশটা রইল কোথায়? বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়, বঙ্গবন্ধুকে অস্বীকার করা হচ্ছে। অর্থাৎ ইউনূস বাংলাদেশকে একটি মিনি পাকিস্তানে বানিয়েছে এবং একটি অকার্যকর ফেইল স্টেট করার জন্য সে বদ্ধপরিকর। কেন সেটা করছে? একমাত্র হলো তার ক্ষমতায় থাকা। ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রি করে দিতে তার কোনো আপত্তি নেই। যে কোনো চুক্তিতেই সে বিদেশের সাহায্য নিয়ে ক্ষমতায় থাকবে,
এবং সেই ঘটনাগুলাই ঘটছে, আমরা হয়তো পরে আলোচনা করব। জি। তো এই সরকারকে যারা বিশ্বাস করে, প্রকাশ্যে বলে যে আমরা ইউনূসের সমর্থক, তার মানে তারা বাংলাদেশের বিরোধী যে কাজ ইউনূস করছে সেটার সমর্থক। যে ভাষাই যে ক্যামোফ্লেজে করেন না কেন, আপনার অনুষ্ঠানে দুই একজন মুক্তিযোদ্ধা আনবেন, তাদেরকে গলায় মালা দিয়ে তারপরে বলবেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই অনুষ্ঠান মুক্তিযুদ্ধের পক্ষের, এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।